আপনার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, আপনার রাজনৈতিক মতামত থাকতে পারে, আমি তাকে শ্রদ্ধা করি, কিন্তু আপনি যখন সেই রাজনৈতিক মতামতকে আপনার পেশার বিরুদ্ধে প্রয়োগ করেন তখন সেটা মানা যায় না। মোজাম্মেল হোসেন মঞ্জু, এই যে পরিস্থিতি, আজকে ফরিদা ইয়াসমিন দোষারোপ করছেন যে তারা দেরিতে হলো, তাদের বোধোদয় হয়েছে, আবার তারা বিএনপিকে সমর্থন দিচ্ছেন, তারা তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। আগে ফরিদা ইয়াসমিনদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ছিল, কিন্তু আমরা তো এখন একটা ধ্বংসের মধ্যে দিয়ে। একটু যোগ করতে চাই, প্লিজ একটু সময় দাও। আমাদের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। আমরা যখনই, শোনো, প্রত্যেকটা মানুষেরই একটা বিশ্বাস থাকতে পারে রাজনৈতিক, আমরা ভোট দেই, আমাদের আস্থা আছে, কিন্তু আমরা যখন পত্রিকার অফিসে বসি, আমি যখন নিউজ রুমে বসি, যখন আমি নিউজ ট্রিটমেন্ট দেই, সেখানে আমি সেটা করি কিনা সেটা হলো আমার সাংবাদিকতার প্রশ্ন। আচ্ছা, কিন্তু সাংবাদিকদের, বাংলাদেশের সাংবাদিকরা যখন আওয়ামী লীগ আমলেও তো নির্যাতিত হয়েছে, তখন কে কি ভূমিকা রেখেছেন এটাও কিন্তু একটা প্রশ্নের ব্যাপার রয়েছে। আপনি নিশ্চয়ই সেটার উত্তরও দিবেন, কিন্তু আমি একটু আগে আসলে বাড়তে চাই, কারণ আমার কাছে সবসময় মনে হয় আমাদের প্রত্যেকেরই কোথাও না কোথাও খামতি আছে, ভুল আছে, সেগুলো আমরা ওভারকাম করতে পারি কিনা। মোজাম্মেল হোসেন মঞ্জু, আপনার মন্তব্য, আপনার পর্যবেক্ষণগুলো একটু জানতে চাই। আমাদের আলোচনাটা শুরু হয়েছিল কেমন আছি বলে, তো আমি এবং ফরিদা, বয়সের পার্থক্য যাই থাক, দুজনেই একই পেশা করি, সাংবাদিকতা করি। আমি আজ 1.5 বছরের বেশি সময় পরে তাকে অনলাইনে দেখলাম, এইরকম আছি বলতে পারেন। তারপরে আপনি যে ঘটনাক্রমের একটা সংকলন উপস্থাপন করলেন, এটিকে আমি সুলতানা রহমানের উপস্থাপন হিসেবেই নিচ্ছি, যিনি যে দৃষ্টিতে দেখেছেন। তবে ঘটনাগুলো যা দেখা গেল তা অত্যন্ত ভয়াবহ, একেবারেই অনভিপ্রেত, এবং আমাদের বর্তমান এবং ভবিষ্যতের জন্য আতঙ্ক সৃষ্টি না করে পারে না। কি করে একটা দেশের প্রধান দুটি সংবাদপত্র, বাংলা ইংরেজি, তার কার্যালয় দাউ দাউ করে জ্বলছে, কিছু লোক উল্লাস করছে, কিছু লোক বাইরে ইনফ্লুয়েন্সার, তারা ভিডিওতে বলছে একটি করা হয়েছে আরেকটিতে যাও, কল্পনা করে যায়। এটা তো বিশ্ব তো দেখছে আমাদের এই অবস্থাটা কেমন। আর সেই অবস্থার পরিপ্রেক্ষিতে মাহফুজ আনাম, আমরা সমসাময়িক, আমরা পরস্পর তুমি করে সম্বোধন করি, আমার বন্ধু, একাধারে তিনি আমার কাছে অত্যন্ত সম্মানিত। দেশে একটি বড় সংবাদ মাধ্যমের কর্ণধার যা তিনি প্রতিষ্ঠা করেছেন, অত্যন্ত শক্তিশালী। আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধে ছিলাম, মুজিবনগরেও সাক্ষাৎ হয়েছে, তিনি বড়দায় প্রশিক্ষণ নেওয়ার যাওয়ার আগের সন্ধ্যায়ও আমাদের সাক্ষাৎ হয়েছে। এরকম বন্ধু তিনি। তিনি যে উদ্বেগ প্রকাশ করলেন, হ্যাঁ, একবার আপনি বলছেন ঠিকই যে ইউনূস সাহেবকে তিনি বলেছেন যে গণমাধ্যম ফ্রেন্ডলি এরকম সরকার তারা আগে পায়নি। আবার এই সম্পাদকরা কিন্তু বিভিন্ন সময় বলেন যে কোনো সরকারই সংবাদপত্রের স্বাধীনতা দিতে চায় না, সব সময় সাংবাদিকদের এবং সংবাদ মাধ্যমকে লড়াই করে সেটা অর্জন করতে হয়, এই কথা তারা বলেন। আবার কোনো সরকারের মধ্যে তারা মানে বন্ধুসুলভ আচরণ দেখেন, কোনো সরকারের তারা তীব্র সমালোচনা করেন। ঠিক আছে, এগুলো হয়তো সবই বাস্তব। আলোচনার যে জায়গায় এসেছে এবং আপনি আমাকে যে প্রশ্নটা করলেন সেটি আমি বলতে চাই, ফরিদা যখন বলছিলেন তখন তিনি যে ভাষা ব্যবহার করছেন, আমরা তারা, এই ভাষার মধ্যেই একটা বাস্তবতা রয়ে গেছে যে সাংবাদিকরা আমরা কখনো ঐক্যবদ্ধ হতে পারিনি, কখনো মানে কি খুব দীর্ঘদিন। ধরুন 2001-এর যে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এলো, ফরিদা মনে করতে পারবেন, আমার মনে হয় তার কিছুদিন পরেই এই বিভাজনটা হয়। আমরা সবাই পেশাদার সাংবাদিক, কেমন সাংবাদিকদের রুটির লড়াইয়ের একটা ইউনিয়ন, একটা গ্রুপই ছিল, একটা ইউনিয়ন আছে, কেমন এই ইউনিয়নটা কেন আজ 20-25 বছর ধরে একটা ইউনিয়ন হতে পারে না পেশাদার ভিত্তিতে? আজ ঐক্য করে অনেক কথা বলা হচ্ছে। হ্যাঁ, ডেইলি স্টার, প্রথম আলো এবং মালিক মানে সম্পাদক পরিষদ এবং মালিক সমিতি তারা একত্রে ঐক্যের জন্য একটা বড় সমাবেশ সেদিন করেছিলেন, ভালোই হয়েছিল সমাবেশটা, কেমন। কিন্তু আমি বলছি যে এই পেশাদাররা গত 25 বছর কিন্তু এইভাবে ঐক্যের কথাটা বলেননি। আজ নিজেদের উপর এসে যখন পড়েছে
তখন আমরা বলছি ফরিদা আপনারাই কেন ইউনিয়ন, হ্যাঁ প্রেস ক্লাবটা একত্র ছিল, এই ইউনিয়নের বিভক্তির পরেও অনেক তিক্ততার পরেও প্রেস ক্লাবটা আমাদের একটা জায়গা হিসেবে আমরা ধরে রেখেছিলাম প্রেস ক্লাবে একত্রে আসতাম। কিন্তু 5ই আগস্টের পরে যখন এক পক্ষ আরেক পক্ষকে ফরিদার কথায় বিতাড়িত করলো, হ্যাঁ, এবং দখল করতেই আসলে আরম্ভ করলো, মেম্বারশিপ বাতিল করে দিল একবারে, হ্যাঁ, ওইদিকে সরকার অ্যাক্রেডিটেশন বাতিল করে দেয়, একটার পর একটা খুনের মামলায় গ্রেপ্তার হয়, সেই মামলাগুলোর কোনো তদন্ত নাই, কোনো অগ্রগতি নাই, বিনা বিচারে জেলে থাকে, কেমন, এর বিরুদ্ধেও আমরা খুব জোরালো আওয়াজ তুলতে পারি না। তখন আমি খুব ছোট ছোট পোস্টে বলেছিলাম, নো উইচ হান্টিং, প্লিজ স্ট্যান্ড ফর ইউনিটি অন প্রফেশনাল বেসিস। অর্থাৎ এক পক্ষ যে আরেক পক্ষে বিতাড়িত করবে, দেখুন শেখ হাসিনার বড় অন্যায় ছিল, তিনি মানুষকে ভোট দিতে দেননি, 3টি নির্বাচন তিনি প্রচণ্ড কারচুপি করে একতরফাভাবে ক্ষমতা দখল করে রেখেছিলেন। তার পতনের পর আকাঙ্ক্ষাটা কি ছিল? গণতন্ত্রের উত্তরণ, গণতন্ত্র ফিরে আসা, কেমন। তো সাংবাদিকরা অন্তত প্রেস ক্লাবের মতো একটা জায়গাতে তাকে তারা পারলেন, সেইখানে তো তারা মানে গণতন্ত্রের কথা, সহ অবস্থানের কথা, শান্তির কথা, সমঝোতাপূর্ণ সম্পর্কের কথা, পেশাদারি ঐক্যের কথা কিছুই বললেন না। ওই এক পক্ষ আর আরেক পক্ষই হলো। এটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত দুঃখজনক যে এক পক্ষ আরেক পক্ষের জন্য হলো। ফরিদা, আপনারা কেন দীর্ঘদিন এরকম পেশাদারদের বিভক্ত করে 2টি ইউনিয়ন এবং প্রেস ক্লাব ওইভাবে চালালেন? আপনি নিজের দিকে তাকিয়ে দেখুন, সুলতানা বলছিলেন যে আমাদেরকে কোনো দায় বোধ করি কিনা, এই কথাটা তিনি বলেছেন যে আমরাও কোনো দায় বোধ করি কিনা। ফরিদা, আপনি আমাদের বন্ধু, আপনিও তো দীর্ঘদিন এই প্রক্রিয়ায় ছিলেন, আপনাকে আমরা 2বার প্রেস ক্লাবে ভোট দিয়ে নির্বাচিত করেছি, সেক্রেটারি প্রেসিডেন্ট নির্বাচিত করেছিলেন, কেমন, তারপরও তো আপনার ক্লাবটাকে একসাথে চালিয়েছি, হ্যাঁ, তারপরও আপনার ইচ্ছে হলো একটা রাজনৈতিক দলের একটা একতরফা নির্বাচন 24-এর, যে মানে কোনো মানুষ গ্রহণ করতে পারছে না যে নির্বাচন, সেই নির্বাচনে আপনার ওই দলের এমপি হওয়ার ইচ্ছে হলো, কেন হলো? আজকে আমি কারো ব্যক্তিগত মতামতে, পেশাদারি ভিত্তিতে পেশাদারিত্বে থাকেন তার নৈতিকতায়, আর ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ বা মতামত তা যাই থাক, ডেইলি স্টারের যে মাঝবয়সী নারী সাংবাদিকের কথা প্রথমেই তুলে ধরেছিলেন তার প্রেজেন্টেশনে, কেমন, তিনি যে খুব প্রকাশ্যে মানে ডাকসুতে নবনির্বাচিত একটা প্রচণ্ড দলীয় একটা ফিগার, যিনি যিনি নির্বাচিত হয়েছেন ভিপি, তার সঙ্গে ওই সখ্যের ব্যাপারটা তার প্রকাশ করতে ইচ্ছে হলো সোশ্যাল মিডিয়াতে, কেমন, এইগুলোই হচ্ছে আমাদের দায়। আপনার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, আপনার রাজনৈতিক মতামত থাকতে পারে, আমি তাকে শ্রদ্ধা করি, কিন্তু আপনি যখন সেই রাজনৈতিক মতামতকে আপনার পেশার বিরুদ্ধে প্রয়োগ করেন তখন সেটা মানা যায় না। এটা ফরিদার ক্ষেত্রেও মানা যায় না, তাজমিনের ক্ষেত্রেও মানা যায় না। আমার কথা হলো এটা। তাহলে আমাদের যে ভবিষ্যৎ, সুলতানা বলছিল যে আমরা এগিয়ে যেতে চাই, তো এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আসলে নিয়ম নীতি প্রাতিষ্ঠানিকতাতেই আসতে হবে। দলবাজি করলে আসলে আমরা পেশাগতভাবে বা কোনোভাবে আমরা এগিয়ে যেতে পারবো না।